ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরে এলাম বিরতির পর, আর এবার আপনাদের দেখাবো পশ্চিম বর্ধমানের একটা ছবি, যেখানে দুর্নীতির অভিযোগে 4 জন তৃণমূল নেতাকে শোকজ করা হয়েছে। বিরোধীদের বক্তব্য পুরোটাই আসলে আইওয়াশ। দেখুন। ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণে স্বজন পোষণের অভিযুক্ত দক্ষিণ 24 পরগনার রায়দিঘির নন্দকুমারপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন ঘাটির এই ছবি এখন ভাইরাল। এই আবহে এবার পশ্চিম বর্ধমানে দুর্নীতির অভিযোগে 4 নেতা নেত্রীকে শোকজ করল শাসক দল। তারা হলেন আসানসোল পুরসভার ডেপুটি মেয়র তাবাসসুম আরা, আসানসোল পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বেবি খাতুন, 55 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী তথা তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী এবং দুর্গাপুর পুরসভার মেয়র পরিষদ তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা প্রভাত চট্টোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, প্রথম 3 জনের বিরুদ্ধে রেশন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে, আর চতুর্থ জনের বিরুদ্ধে শ্রমিক ও ঠিকাদারদের থেকে তোলা টাকা দলীয় সংগঠনের নামে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়ার অভিযোগ। শোকজের কথা মানলেও এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে নারাজ অভিযুক্তরা। আমি কোনো প্রতিক্রিয়া এখন এই মুহূর্তে দেবো না, এই কারণে দেবো না যে পার্টির ব্যাপার, পার্টির ফোরামই দেবো। দলের ব্যাপার দলের মধ্যেই দেবো, বুঝলে, উইথ ডকুমেন্ট। সাধারণ মানুষের পরিষেবা নিয়ে দুর্নীতি করলে কাউকে রেয়াত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন দলের জেলা নেতৃত্ব। মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যদি কেউ দুর্নীতি করে, সেই ক্ষেত্রে আমাদের দলের নীতি হলো 0% টলারেন্স, কাউকে বরদাস্ত করা হবে না। যদিও শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। আর ওনার শাস্তির কি মানে আছে এই আপনি খোঁজ নিন। আজকে যাকে শাস্তি দেয়, কাল বাদে পরশুদিন সে আবার মুখ্যমন্ত্রীর পাশে আলো করে বসে থাকে। তৃণমূলের শাস্তি ঘোড়াও হাসবে। ওসব গল্প থাক, 7 দিন টাইম দিতে হবে, লোকে দরখাস্ত করবে, খতিয়ে দেখতে হবে, প্রকৃত ক্ষতিগ্রস্তকে সাহায্য ত্রাণ তার ব্যবস্থা করতে হবে। আর ফালতু যারা নিয়েছে তাদেরটা টেনে হয় সরকার বার করবে, নাহলে পাবলিক টেনে বার করবে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। একমাত্র আমাদের দলই করতে পারে। এই যে বিজেপিতে ধরুন আপনি পান্ডুয়াতে একটা গ্রাম পঞ্চায়েতের অনেকগুলো মেম্বার প্রচুর অনিয়ম করেছে, তার সাথে ধরা পড়েছে। ওই বিজেপি দল থেকে তো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সিপিএম এর দল করেছে ওই উলুবেড়িয়ার কাছে, পঞ্চায়েতের মেম্বাররা, ওই সিপিএম থেকে কেউ কিছু করতে পারছে না। পাল্টা কটাক্ষ এসেছে গেরুয়া শিবির থেকে। তৃণমূল বলে এত দুর্নীতি সম্ভব, অন্য কোনো পার্টি হলে হবে না। আজকে একটা শর্টকাট ব্যবস্থা নিয়েছেন। দেখুন, খাদ্য সচিবকে হটানো হলো রেশন কেলেঙ্কারি নিয়ে, খাদ্যমন্ত্রীকে সাসপেন্ড করা হয়নি, খাদ্য সচিবকে করা হলো। এই যে আইওয়াস করা হচ্ছে, এটাও সর্বদলীয় বৈঠকে উঠেছিল যে দুর্নীতি হচ্ছে। মুখ্যমন্ত্রী যেরকম বলেন কাউকে ছাড়া হবে না, ছাড়লেন না ছাড়লেন কি যায়, আপনি কাকে ধরতে পারছেন? কতজনের বিরুদ্ধে পুলিশ কেস হয়েছে, কটা ইনকোয়ারি হয়েছে, কজন সাজা পেয়েছে? দক্ষিণ 24 পরগনার রায়দিঘি ছাড়াও সম্প্রতি শাসক দলের অন্দরে দুর্নীতির অভিযোগ উঠেছে হুগলি, বাঁকুড়াতেও। এবার সেই তালিকায় যোগ হলো পশ্চিম বর্ধমান। কৌশিক গাঁতাইত, মনোজ বন্দ্যোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সৌরভ শিকদারের কাছে আসবো। তৃণমূলের তরফে বলা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব, যেখানে দুর্নীতির সঙ্গে বিন্দুমাত্র আপোষ করা হয় না। তৃণমূল কংগ্রেসের আগে স্লোগান ছিল মা মাটি মানুষ, এখন স্লোগান হচ্ছে হাম সব চোর হে। ডাকাতকে দিয়েছে চোর ধরার পাঠ। একটু আগে দিলীপদার যে বক্তব্য দেখালেন, আমি সেই বক্তব্যের রেস ধরে জানতে চাই, আপনারা এফআইআর করেছেন? আপনি তো মুখ্যমন্ত্রী বারবার বলে গেছিলেন যে কোনো দুর্নীতি হয়নি, তাহলে আপনি আজকে খাদ্যমন্ত্রীর এগেনস্টে এফআইআর করুন, খাদ্যমন্ত্রীর উপরে তদন্ত করুন। তা না করে এই যে আইওয়াস করছেন, আমরা শুরু থেকে বলে আসছিলাম রেশনে চুরি হচ্ছে, আজকে সেটা প্রতিষ্ঠিত হলো। আইওয়াস, আইনি পদক্ষেপ কোথায়? আমি রাহুল চক্রবর্তী। সৌরভ যারা বললো যে হামসাব চোর হয়, সেই চোরদের যারা দলের পান্ডারা মুকুল রায় থেকে আরম্ভ করে প্রত্যেকে তো বিজেপি ঘরেই বসে আছে। সুতরাং সৌরভ তাদের একদম দুহাত দুই আঙুল করে আলিঙ্গন করে নিয়েছে। তৃণমূল কংগ্রেস কোথাও রেয়াত করে না, এবং এটা বলতে হবে বিজেপির যে অভিযোগগুলো যেসব ক্ষেত্রে উঠেছে তাদের বিরুদ্ধে কোনো ইয়ে নেই। আর নীরব মোদী বা মেহুল তোকসির মতো লোক হাজার হাজার কোটি টাকা মেরে চলে গেল, তাহলে সেই সময় দুর্নীতি কি হলো? পিএম কেয়ার দুর্নীতি কি হলো? হাজার হাজার কোটি টাকা কোথায় হাওয়া আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আমি বলছি বিশ্বনাথ দা, আপনার নিশ্চয়ই স্মরণে থাকবে যে কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ, প্লিজ, হ্যাঁ, কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ একেবারে সরাসরি সর্বোচ্চ স্তর থেকে এসেছিল, এবং তারপর বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভের ছবি দীর্ঘদিন ধরে দেখা গেছিল। আমি বলছি তারপরেও দুর্নীতির স্বজন পোষণের অভিযোগ আবারও কেন সামনে আসছে বিশ্বনাথ চক্রবর্তী? দেখো, দুটো বিষয়, ৬,০০০ কোটি ত্রাণ,
6,000 কোটি ট্যাক্স পেয়ারের টাকা কে তৃণমূল আর বিজেপি আর বামেরা তর্জা করলো, এটা যথেষ্ট নয়। যারা টাকাটাকে লুট করলো তাদেরকে পরিষ্কার জেলে পাঠাতে হবে, এটা নাগরিক সমাজের দাবি। যারা টাকাটাকে লুট করলো তাদেরকে জেলে পুরতে হবে, তাদের থেকে টাকা কেড়ে নিয়ে গরিব লোককে দিতে হবে। দ্বিতীয় বিষয়, বিডিও বা এসডিওরা কখনোই তদন্তে সহায়তা করতে পারে না, কারণ এই বিডিও এসডিওদেরকে সঙ্গে নিয়েই তো এই পঞ্চায়েতে দুর্নীতিটা হয়েছে। ফলে তদন্ত করতে গেলে কিন্তু তোমাকে পরিষ্কার করে একটা নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। আর বেনিফিশিয়ারিদের লিস্ট, তুমি কেন আমি দুর্নীতির অভিযোগ এবং তার তদন্তের কথা হচ্ছে, আমি এখানে একবার কিছুক্ষণ আগে আমি পশ্চিম বর্ধমানের ছবি দেখালাম। দুর্নীতির অভিযোগ পূর্ব মেদিনীপুর থেকেও এসেছে, যেখানে ঘূর্ণিঝড়ে উপড়ানো গাছ বিনা টেন্ডারে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তুলছে বিজেপি, এবং তা নিয়ে রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো। ছবিটা দেখুন, তারপরে আসছি। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল আগেই। এবার ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছ বিনা টেন্ডারে বিক্রি করে দেওয়ার অভিযোগে রক্ত ঝরল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। তৃণমূলে বিজেপি সংঘর্ষে গুলি বোমাবাজির অভিযোগ। বিজেপির দাবি গুলিবিদ্ধ দলের জেলা সম্পাদক। প্রতিবাদে পথ অবরোধ বিজেপি সমর্থকদের। রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের খেজুরির হলুদবাড়ি পঞ্চায়েত এলাকা। খেজুরির ঘটনা পরিপ্রেক্ষিতে এখানে যেরকম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলছে। আমরা কিন্তু এখানে কথা বলে নেওয়ার চেষ্টা করবো এনারা কি কারণে এই অবরোধ। বিজেপি জেলা সম্পাদককে তৃণমূলের গুন্ডারা পুলিশের সহযোগিতায় গুলিবিদ্ধ করেছে, সেই জন্য আজকে আমরা পথ অবরোধ করেছি। বিজেপির অভিযোগ, টেন্ডার দুর্নীতির অভিযোগে সরব হওয়ায় পুলিশের সামনেই গুলি বোমা নিয়ে হামলা চালায় তৃণমূল। গুলি লাগে বিজেপির জেলা সম্পাদক পবিত্র দাসের হাতে। এই মুহূর্তে খেজুরি বিধানসভার তৃণমূলের এমএলএ এবং তৃণমূলের 2 নম্বর ব্লক সভাপতি ওসি মন্ডল নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী বন্দুক নিয়ে আমাদের গ্রামে তাণ্ডব চালিয়েছে এবং মারধর করেছে, ব্যাপক আকারে মারধর করেছে এবং বন্দুক দিয়ে গুলি মেরেছে, অনেক মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। আমাকে এই যে গুলি মেরেছে, আমি এখন এই মুহূর্তে অসুস্থ। তৃণমূলের পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগসূত্র নেই। যত অপকর্ম খেজুরিতে হয়েছে 34 বছর, তার বেশিরভাগ অংশে পবিত্র হয়েছে লেখক, এবং নন্দীগ্রাম যুদ্ধে যত মিথ্যা মামলা সব মামলা লেখক হচ্ছে পবিত্র। হঠাৎ পবিত্র আবার অপবিত্র হয়ে কবে বিজেপি গেল আমরা জানি না। খেজুরিতে সিপিএম এবং সিপিএম যারা থেকে বিজেপিতে চলে গেছিলেন একটা অংশ ফিরে যাচ্ছে, এবং সেই অংশের সঙ্গে পবিত্র লড়াই বলে আমার নিজের কাছে খবর। পঞ্চায়েতের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগও উড়িয়ে দিয়েছে শাসক দল। দুর্নীতি যদি হয়ে থাকে, আমি বললাম যে দুর্নীতি তোমার কোথায়, তুমি লোকটা যদি না পেয়ে থাকো তুমি দরখাস্ত করো। আমাদের এখন ঘর পর টাকা আমরা নামাইনি, ইন্সপেকশন চলছে, ভিডিও ইন্সপেকশন করছে, একেবারে পরিকল্পিত। পুরো সিপিএমটা ওখানে দিনের পর দিন, এবারে বিধানসভা লোকসভা ভোটে ওখানে হেরে আছে ওরা। ওখান থেকে 20 ভোটের একটা যোগ করে মাঝে মধ্যে কিছু জন ওখানে প্রতিনিয়ত গন্ডগোলটা করছে। স্থানীয় সূত্রে খবর, গত লোকসভা নির্বাচনের সময় থেকেই খেজুরির হলুদবাড়ি এলাকায় শক্তি বেড়েছে বিজেপির। দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে তারা তৃণমূলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। এদিনের ঘটনার পর চরমে উঠেছে দুপক্ষের বাগযুদ্ধ। দুষ্কৃতকারীরা সব চালাচ্ছে, সেখানকার এমএলএ নিজে এই সময় কাজ করাচ্ছে। পুলিশ অফিসারের সামনে প্রত্যেকবার হয়, আজকেও পুলিশ অফিসারের সামনে গুলি চালানো হয়েছে। পুলিশ দাঁড়িয়েছিল, মহিলাদের মারা হয়েছে, স্থানীয় লোকেদের কয়েকজনকে আহত করা হয়েছে এবং আমাদের সেক্রেটারিকে গুলি করা হয়েছে। তো বারবার এটা হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থেকে এই হিংসায় এক প্রকার মদত দিচ্ছে, সহযোগিতা করছে। এগুলো অভিযোগ, বিজেপির কোনো মুখ নেই। আমরা ত্রাণের ক্ষেত্রে দুর্নীতি যাতে না হয়, কিছু মানুষ তো থাকেই সমাজের মধ্যেই, তো সুতরাং সেই বিষয়ে আমরা ভীষণভাবে কঠিন নজরদারি আমরা রাখছি, দলের তরফ থেকেও রাখছি, সরকারের তরফ থেকেও রাখছি। পুলিশের সামনেই হামলার অভিযোগ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় জানান, খেজুরিতে বিজেপি তৃণমূল গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। একজন বিজেপি সমর্থক আহত, তিনি গুলিতে আহত কিনা নিশ্চিত নয়। অভিযোগ এলে খতিয়ে দেখা হবে। দলীয় নেতার উপর হামলার অভিযোগে হেরিয়া, কলাগেছিয়া সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিজেপি। পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। আহত বিজেপি নেতা পবিত্র দাস তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঋত্বিক প্রধান ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। তৃণমূলের যেটা অভিযোগ যে বিজেপি সেখানে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সিপিএম কে দলে টেনেছিল এতদিন, আর আজকে সেটাই গোষ্ঠীদ্বন্দ্বের চেহারা নিয়েছে, যার বহিঃপ্রকাশ আজকের এই ঘটনা।
দেখুন, এখানে হচ্ছে যে সবচেয়ে প্রথমে বুঝতে হবে যে 4 বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিকে যারা থাকতেন, মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায় করে সৌমিত্র খান, তারা এখন প্রত্যেকে দিলীপ বাবুর ডান দিকে হচ্ছে থাকেন। ফলে যে কে কোথার থেকে যান, কোন দিক থেকে কোন দিকে, এটা হচ্ছে খুব পরিষ্কার। দ্বিতীয় আরেকটা অংশ হচ্ছে এই রাজ্যে দুর্নীতি যে জায়গায় গেছে শাসক দলের, তাদের অন্য কিছু বলার কিছু নেই। আমার বিশ্বাস ছিল সুব্রজিৎ যে অনলাইন অ্যাডমিশনে বোধহয় দুর্নীতিটা দূর করা যায়, কিন্তু এই অনলাইন ত্রাণ বন্টনে যে দুর্নীতি হলো, পশ্চিমবঙ্গে দুর্নীতির ক্ষেত্রে একটা নতুন অধ্যায় হিসেবে থাকবে। তৃণমূল বলছে যেখানে দুর্নীতি সেখানেই ব্যবস্থা হচ্ছে। আমি বলছি যে সেটা হিমশৈলের চূড়া, ব্যবস্থা কি নেবেন, বাকিটা তো ডুবে আছে। যে পঞ্চায়েত তৈরি হয়, যে একটা দুর্নীতির হাত ধরে, টোটাল পঞ্চায়েত কত আছে তাতে যদি ওজন দেখেন আপনি তখন পার্সেন্টেজ আসে না। নীতি আশা করবেন না, 4,000 বেশি পঞ্চায়েত আছে পার্থদা। এটাই হচ্ছে সেখানে দাঁড়িয়ে যদি দুর্নীতি হয় পার্থদা, সেটা পঞ্চায়েত পার্সেন্টেজ আসে না। দুর্নীতি দিয়ে এটা দেখতে হবে। এক একটা পঞ্চায়েত মেম্বার এটা কোনো ছেলে মেয়ে তিনটে তিন ধরনের অভিযোগই নয়। আমি বলছি তারা ত্রাণ পাচ্ছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। সৌরভ সিকদার, পুরো ব্যবস্থাকে ব্যানার করার চেষ্টা সার্বিকভাবে মিথ্যে অভিযোগ। সৌরভ সিকদার, তৃণমূলের বক্তব্য। যারা পেয়েছেন সেটা কথা দেখাচ্ছেন না। প্রশ্ন আছে, আজকে 4,500 পঞ্চায়েত আছে, সেখানে কত পঞ্চায়েত? বেশ, সৌরভ সিকদার, ছোট্ট প্রশ্ন আছে। যদি আপনাদের কোনো দুর্নীতি নাই হয়ে থাকে, তাহলে খাদ্য সচিবকে সরাতে হলো কেন? আজকে সেই খাদ্য দপ্তরে দেখা যাচ্ছে, আজকে খাদ্য দপ্তরে দেখা যাচ্ছে সবথেকে বেশি দুর্নীতির বিষয়। তার সাথে কোন সম্পর্ক নেই। স্বাস্থ্য সচিবকে কেন সরাতে হলো? আজকে সরকারি বক্তব্য এটা জোর করে আপনারা দৃষ্টি ঘোরানোর চেষ্টা করবেন না। এটার সাথে কোনো সম্পর্ক নেই। আমফান নিয়ে দুর্নীতি বেশ, আমাদের আরো একটা বিরতিতে আমাদের যাওয়ার সময় হয়েছে। ছোট্ট বিরতি, ফিরে আসছি। এবার আপনাদের দেখাবো গালওয়ান উপত্যকা। গত কয়েকদিনে যে জায়গার নাম জাতীয় সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একাধিকবার উচ্চারিত হয়েছে, এই গালওয়ান উপত্যকাকে ঘিরে চীনের যে দাবি, তার কি কোনো বাস্তব সারবত্তা বা ভিত্তি রয়েছে? এরকম নামই বা কি কারণে? আসুন অনুষ্ঠান শেষ করতে করতে ইতিহাসের পাতা একবার উল্টানো যাক। দেখুন, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 17,000 ফুট। বছরের বেশিরভাগ সময়ই উষ্ণতা থাকে হিমাঙ্কের নিচে। শীতল মরুভূমি নামে পরিচিত পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় এখন ভারত চীন সীমান্ত উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে প্যাট্রোলিং পিলার 14 কাছে গত 15 জুন রাতে চীনা সেনার হামলায় প্রাণ গিয়েছে 20 জন ভারতীয় জওয়ানের, যার পর থেকেই উপত্যকা জুড়ে উত্তেজনা। পূর্ব লাদাখের শীতল মরুভূমি, সেই শীতল মরুভূমির একটা অংশ চিরে বয়ে যাচ্ছে গালওয়ান নদী। গালওয়ান নদীর পাশের দুটি উপত্যকায় গালওয়ান উপত্যকা বলে পরিচিত। কিন্তু এই গালওয়ান উপত্যকা এই মুহূর্তে আন্তর্জাতিক বিতর্কের অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। গালওয়ান উপত্যকাকে নিজেদের বলে বেজিং যে দাবি করছে, তার কি কোনো বাস্তব ভিত্তি আছে? তা জানতে গেলে আগে জানতে হবে গালওয়ানের ইতিহাস। জানতে হবে এই উপত্যকার নাম গালওয়ান হলো কি করে। লের বাসিন্দা, পেশায় রাঁধুনি এবং গাইড গোলাম রসুল গালওয়ানের নামেই আজকের গালওয়ান উপত্যকার নামকরণ করে ব্রিটিশরা। কিন্তু কেন? সালটা 1894। ভারতে এসেছিলেন ডানমোরের 7ম চার্লস মুর। সেই সময় লাদাখে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল ব্যবসায়ী, অভিযাত্রীদের একটা বিশাল দল। কিন্তু পূর্ব লাদাখে আজকের গালওয়ান উপত্যকার কাছে আসা মাত্রই চরম বিপদের সম্মুখীন হয় অভিযাত্রী দলটি। একে তো হাড় কাঁপানো ঠান্ডা, তার উপর অত উচ্চতায় শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন সকলে। সবাই যখন ধরেই নিয়েছেন আর কেউ বেঁচে ফিরবেন না, তখন এগিয়ে আসে অভিযাত্রী দলের রান্নার দায়িত্বে থাকা 16 বছরের ঝকঝকে কিশোর গোলাম রসুল গালওয়ান। আর তারপর এবিপি আনন্দের প্রতিনিধিকে সেই গল্পই শোনালেন গোলাম রসুলের নাতি মোহাম্মদ আমিন গালওয়ান। अंग्रेजों के साथ यानी ब्रिटिशर और ये एक्सप्लोरर ट्रेकर मिस्टर सरफरान यंग हस्बैंड मिस्टर लिटिल डेल डेनमोर के साथ कराकुरम रोड होते हुए वो गलवन नाला पहुंचा। काफिला को जाते जाते सामने जो ना मौसम खराब हो गया तो धुंधा हो गया, उनके सामने मोदी नजर आ रहा था। तो गलवन रसूल पहला लद्दाखी गाइड था। उन्होंने उस एक्सप्लोरर को, उन काफिला को जो ना मंजिल मकसद तक रास्ता दिखा के वहां तक पहुंचाया। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচানোর পুরস্কার স্বরূপ সেদিন গোটা উপত্যকাটাই রসুল গালওয়ানের নামে করে দিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ জয়েন্ট কমিশনার। সঙ্গে আকসাকল অফ লাদাখ বা ব্রিটিশ জয়েন্ট কমিশনারের চিফ অ্যাসিস্ট্যান্ট অফ লে পদে নিযুক্ত করা হয়। के नाम पर लद्दाख में अच्छा सा एक जमीन दिया है जो कि 50-60 कनाल है। যার নামে গোটা উপত্যকার নামকরণ, তারই পরিবার বলছে গালওয়ান ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর এই অঞ্চলে চীনের বারবার আগ্রাসনে যথেষ্ট বিরক্ত তাঁরা। मैंने पहले भी बताया, वो इंडिया का था, इंडिया का है, इंडिया का रहेंगे।
हमारे कुछ जवानों का वहाँ शहीद हुआ है, हमें बहुत अफसोस हुआ है। हम उनको सलाम करते हैं, हम उनको सल्यूट करते हैं और उनके खानदान के साथ हम साथ हैं। और करगिल में हुआ था तो लद्दाखी लोग यहाँ से बहुत सारे जो वॉलंटियर जाके इंडिया फौज के साथ शाना बशाना लगे उनको साथ दिया। इसी तरह अगर चीन के साथ भी अगर जरूरत पड़ा तो हम लद्दाखी लोग जाने के लिए तैयार है और हम इन चीन को वहाँ से भगाने की कोशिश जरूर करेंगे। গালওয়ান নিয়ে যে শুধু এবারই বিরোধ বেঁধেছে এমনটা নয়। গোলাম রসুল গালওয়ানের লেখা বই সার্ভেন্ট অফ সাহিবসেও পাওয়া যায় তৎকালীন সময়েও এই এলাকায় ঢুকে বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করত চীনারা। স্বাধীনতার পরেও যা থামেনি। 1962 সালের ভারত চীন যুদ্ধেও ফ্ল্যাশ পয়েন্ট ছিল এই গালওয়ান উপত্যকায়। অন্যের এলাকায় ঢুকে ঘাঁটি গাড়ার সেই ট্র্যাডিশন আজও বহন করে চলেছে বেজিং। যুদ্ধ যাতে না হয়, শান্তির পরিবেশ, শান্তির বাতাবরণ থাকুক, এমনটাই চাইছেন গালওয়ানের পরিবারের সদস্যরা। তার কারণ অনেক ক্ষতি, অনেক রক্ত তারা দেখেছেন, আর তা দেখতে চান না। অজয় দাসের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, লাদাখ।